নমস্কার। গল্পের শহরে আবারও সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন পর গল্পের শহর আবারও আপনাদের মাঝখানে ফিরে এসেছে। আজকের গল্পের শহরের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প শুভা। আমাদের চারিপাশে এমন অনেক প্রাণী আছে যারা কথা বলতে পারে না, এমন অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না। হয়তো তাদেরকে নিয়েই কবিগুরুর আজকের এই গল্প কবিগুরু লিখেছিলেন 1299 সালে, যার নাম ছিল শুভা। তো সেই গল্প আজকে আমি পরিবেশনায় আছি, আমি সোমনাথ। তো সরাসরি এবার আমরা আমাদের গল্পে ঢুকে যাই। মেয়েটির নাম যখন সুবাসিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাসিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, ইহা সকলের মনে হয় না। এই জন্যই তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপস্বরূপ তাহাদের পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, একথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতেই সর্বদা চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলেই বাঁচি। কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটিস্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকেই নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অপূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশিই ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, এবং তাহার ওষ্ঠধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় করিয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনিই তাহার উপরে ভাব ফেলে। ভাব আপনিই তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিভিয়া আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে চিকচিকাইয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নেই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শী গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ্রহের মতো শব্দহীন এবং সঙ্গীহীন ছিল। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গেই তাহার যেন একটি সম্পর্ক আছে। দুই ধারের লোকালয় এবং তরু ছায়াঘন উচ্চতট। নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী শতবিনী আত্মবিস্মৃত দুটো পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে।
বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে ওপরেই। তাহার বাঁখাড়ির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেঁকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। এই কারস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্ম যখনই অবসর পায় তখনই সেই নদীটির তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা, আন্দোলন, কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটি বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লি পূর্ণরব তৃণভূমি হইতে শতাব্দীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে আসিত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং এই বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। সুভার যে কোটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল তাহা নহে। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষা অপেক্ষা সহজে বুঝিত। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা অনেক ভালো বুঝিতে পারিত। সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলির স্নিগ্ধ দৃষ্টিতে তাহাদের প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে সময়ে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি যেন এক অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিয়া পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহাদের বাহুতে শিং ঘষিয়া এবং তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সম্যক ভাব মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলিয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ ভাবও প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ, লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু প্রচেষ্টার পরও তাহার বাপমা সেই আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের এই একটা সুবিধা, আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কাজে আবদ্ধ না থাকাতে
তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন একাধটা গৃহসম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টি অকর্মণ্য সরকারি লোক থাকাও বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় একটি কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজেই সে নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত, আর প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত। সুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত, এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের একটি করে পান বরাদ্দি ছিল। সুভা তাহা নিজে সাজিয়া আনিত, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা কাজে সাহায্য করিতে, প্রতাপের কোনো বিশেষ কাজে আসিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্রবলে সহসা এমন একটা আশ্চর্যকাণ্ড ঘটাতে ইচ্ছা করিত, যাহা দেখিলে প্রতাপ আশ্চর্য হইয়া যাইত। বলিত, তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা আছে, তাহা তো আগে জানিতাম না। মনে করো, সুভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইয়া উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমে সে যেন আপনাকে অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেনা শক্তিতে পূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে, এবং বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়িয়া বাইরের দিকে চাহিয়া দেখে। পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যের পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহার অতিক্রম করিয়াও থমথম করিতেছে। একটি কথাও কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। একদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে। এমনকি এক ঘরে করিবে এমন জনরবও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, 2 বেলাই মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মধ্যে বাণী বিদেশে চলিয়া গেল। অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, চলো, কলিকাতা চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে যে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে ফিরিত,
ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাইয়া কি যেন একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরেশু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস, আমাদের ভুলিস নে। বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম? সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া সহিন গৃহে তামাক খাইতেছিলেন। সুভা তাহার পায়ের কাছে গিয়া বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইল। গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা বলিয়া তাহার মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করে অশ্রু জল পড়িতে লাগিল। সেদিন শুক্ল দ্বাদশী রাত্রে সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার চিরপরিচিত নদীতটে স্বল্প শয্যায় লুটিয়া পড়িল। যেন ধরিণীকে এই প্রকাণ্ড মুখ মানবতার দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন। আঁটিয়া চুল বাঁধিয়া দিয়া, খোপায় জরির ফিতা দিয়া, অলঙ্কারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন। সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে। পাছে চক্ষু ফুলিয়া খারাপ দেখিতে হয়, এই জন্য তাহার মাতা তাহাকে বিস্তর ভর্ৎসনা করিলেন, কিন্তু অশ্রুজল ভর্ৎসনা মানিল না। বন্ধুর সঙ্গে করে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন। কন্যার বাপমা চিন্তিত, শঙ্কিত, শতব্যস্ত হইয়া রহিলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন। মা নেপথ্য হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন। পরীক্ষণ অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া দেখিয়া বলিলেন, অন্ধ নহে। বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে, এবং হিসাব করিয়া দেখিলেন যেই হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে, সেই হৃদয় আজ বাদে কাল আমার ব্যবহারের কাজে লাগিতে পারে। শক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্যই বাড়াইয়া দিল। তাহার হইয়া আর কোনো কথা বলিল না। পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহও হইয়া গেল। বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপমা দেশে চলিয়া গেল। তাহাদের জাতি ও পরকাল উভয়ই রক্ষা হইল। বর পশ্চিমে কাজ করে। বিবাহের অনতিবিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল। সপ্তাহখানেকের মধ্যেই সকলে বুঝিল নববধূ বোবা। তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে। সে কাহাকেও প্রতারণা করে নাই। তাহার দুটি চক্ষু সকল কথা বলিয়াছিল, কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই। সে চারিদিকে যায়, ভাষা পায় না। যাহারা বোবার ভাষা বুঝিত, সেই আজন্ম পরিচিত মুখগুলি সে আর দেখিতে পায় না। বালিকার চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেহ তা শুনিতে পেল না। এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া একটি ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। মাঘ 1299। গল্পের শহরের এই গল্প কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে গল্পটিকে লাইক করতে এবং আপনার একটি মূল্যবান কমেন্ট রেখে যেতে ভুলবেন না।
আপাতত গল্পের শহরের গল্প এখানেই শেষ হলো। এতক্ষণ গল্প পাঠে ছিলাম আমি সোমনাথ। গল্পটির নাম শুভা, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।